আসসালামু আমি ডক্টর সিরাজু মুনিরা। আজকে আমরা কথা বলবো পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে। এই টপিকটা নিয়ে আসলে খুব কম কথা বলা হয় সবারই। আমরা যখনই রোগীর সাথে আমাদের দেখা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকে তাদের আত্মীয় স্বজনরা নিয়ে আসে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মহিলাদের হাজবেন্ডরা বিদেশে থাকেন, অথবা তিনি মনে করেন যে তার কোনো সমস্যা নেই, সব সমস্যা মহিলা, তাকে আগে চিকিৎসা করতে হবে, তারপর উনি আসবেন। কিন্তু আমরা ইদানিং যেটা দেখা যাচ্ছে, পুরো পৃথিবীতে মেল ফার্টিলিটি কমে আসছে। মানে মানুষের যেই গড় শুক্রাণু ছিল, সেটা এখন পুরো পৃথিবীতেই অনেকখানি কমে এসেছে, এবং পুরুষদের জীবনযাত্রার মানের বিভিন্ন পরিবর্তনের কারণে বা এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ার কারণে টোটাল শুক্রাণুর সংখ্যা কমে আসছে, এবং বিভিন্ন ধরনের ডিজিজের কারণে অথবা স্মোকিং অথবা বিভিন্ন ধরনের ড্রাগসে এডিক্টেড হওয়ার কারণেও আজকাল শুক্রাণুর মোটিলিটির সংখ্যা সবই কমে আসছে। তো পুরুষ বন্ধ্যাত্ব এখন বন্ধ্যাত্বের ক্ষেত্রে প্রায় 40%-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো পুরুষ বন্ধ্যাত্ব কি কি কারণে হতে পারে? এক্ষেত্রে ইনফেকশন একটা বড় কারণ। বিভিন্ন ধরনের যৌনবাহিত জীবাণু দিয়ে পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে, এবং সেক্ষেত্রে ক্ল্যামাইডিয়াও একটা ইম্পর্টেন্ট জীবাণু। বাকি যেগুলো গনোরিয়া, সিফিলিস, এগুলো তো আছেই। তার সাথে সাথে টিউবারকুলোসিসও একটা কারণ হতে পারে। বিভিন্ন ধরনের যৌনবাহিত ইনফেকশন, তারপর স্মোকিং, ডায়াবেটিস, অনেক ক্ষেত্রে হাই প্রেশার থাকলেও এটা হতে পারে। আর অনেক ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয় পুরুষদের নিজের শুক্রাণুর এগেনস্টে, সেটাও হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের জন্য অন্যতম দায়ী। আর বয়স সংক্রান্ত কিছু কিছু এফেকশন দেখা যায়। আর পুরনো কোনো সার্জারি হলে, স্পেশালি হার্নিয়ার সার্জারি হলে, অথবা পুরুষের যৌনাঙ্গের কাছাকাছি কোনো ধরনের অপারেশন হলেও সেক্ষেত্রেও পুরুষ বন্ধ্যাত্বের সম্ভাবনা থাকে। ডিরেক্ট বন্ধ্যাত্ব ছাড়াও অনেক সময় পুরুষদের দেখা যায় ইনএবিলিটি টু সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে স্ত্রীর সাথে সহবাসে অক্ষম থাকে। সেটা সম্পূর্ণ হতে পারে এবং সাময়িক হতে পারে, এক্ষেত্রে মানসিক কারণও থাকতে পারে। তো এই প্রত্যেকটাই কিন্তু চিকিৎসার যোগ্য। এবং পুরুষের বন্ধ্যাত্ব কি কিভাবে আসে? একটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যেখানে সম্পূর্ণ সিমেনে মানে বীর্যে কোনো শুক্রাণু নেই। একটা হতে পারে অ্যাস্টেনোজোস্পার্মিয়া, মানে পুরুষের শুক্রাণুর নড়াচড়া কম। অলিগোস্পার্মিয়া, বন্ধ্যাত্বের একটা সীমা যে তার থেকে কম থাকে, 20 মিলিয়নের কম হলে সেটাকে আমরা অলিগোস্পার্মিয়ার মতো বলতে পারি। তাছাড়াও পুরুষদের বিভিন্ন ধরনের অসুখের কারণেই পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। এক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলে, যে সময় মতো না হওয়া, প্লাস হচ্ছে গিয়ে রেট্রোগ্রেড ইজাকুলেশন, বিভিন্ন ধরনের কারণেই পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। এটার এক চিকিৎসা আছে, তবে যতটা সহজে মহিলাদের চিকিৎসা করা সম্ভব, পুরুষ বন্ধ্যাত্বটা অতটাও সহজ নয়। প্রথম দিকে আমরা দেখা যায় বিভিন্ন ধরনের অসুখগুলো ডায়াগনোসিস করি, ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা দেখি, স্মোকিং থাকলে সেটা বন্ধ করতে বলা হয়, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট বা ওষুধ দেওয়া হয়। আমরা তারপর যদি দেখি যে না, এটা ঠিক হচ্ছে না, তখন আমরা পুরুষের কিছু কিছু হরমোন টেস্ট করি, স্পেশালি টেস্টোস্টেরন, তার এফএসএইচ, এলএইচ লেভেল, অথবা হচ্ছে গিয়ে অনেক সময় প্রোলেকটিন লেভেলও বিভিন্ন কারণে দেখা যেতে পারে। যদি এগুলো হরমোনাল কম বেশির কারণে হয়, তখন আমরা সেটাকে হরমোন দিয়েও ঠিক করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় ইনফেকশন থেকে পুরুষের টেস্টিস বা এগুলোতে একটা অবস্ট্রাকশন হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তখন শুক্রাণু ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু সেটা তার জায়গা মতো পৌঁছাতে পারছে না। তো এই সব ক্ষেত্রেই যদি অবস্ট্রাকটিভ ভ্যারাইটি অ্যাজিওস্পার্মিয়া হয় বা যদি হরমোনাল কারণেও হয়, সেক্ষেত্রে নর্মাল ওষুধে এটা কাজ করবে না। সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি ছাড়া আর কোনো ধরনের অপশন থাকে না, এবং টেস্ট টিউব বেবিরও এটা হচ্ছে ইক্সি বলা হয়, মানে নর্মাল আইভিএফ নয়, ইক্সি করতে হয়। তো এই ক্ষেত্রে হাজার হাজার চিকিৎসা করে কোনো লাভ হবে না। অ্যাজিওস্পার্মিয়া রোগীকে যদি আমরা ইক্সি বা আইভিএফ ইক্সির কথা না বলি, তাহলে অ্যাকচুয়ালি তার চিকিৎসা কোনোভাবেই হবে না, অযথাই মানে ফিমেলের পিছনে খরচগুলো হবে। আর অলিগোস্পার্মিয়ান লেভেল আছে, যে 10 মিলিয়নের উপরে যদি থাকে, তখন এটা মোটামুটি আইওআই সাকসেস হয়। আইওআই হচ্ছে ইন্টারইউটেরাইন ইনসেমিনেশন। এখানে হাজবেন্ডের সিমেন বা বীর্যটাকে প্রসেস করে ওয়াইফের ভিতরে দিয়ে আসা হয়। এক্ষেত্রে ওয়াইফকেও কিছু ইনজেকশন দেওয়া হয়, এটারও মোটামুটি সাকসেস রেট ভালো। আর এছাড়া যদি 5 মিলিয়নের কম শুক্রাণু নেমে যায়, তখন অ্যাকচুয়ালি আইভিএফ ছাড়া কোনো উপায় থাকে না। আর 1 মিলিয়নের কম হলে ইক্সি ছাড়া আসলে কোনো উপায় নেই পুরুষ বন্ধ্যাত্ব ট্রিটমেন্টে। আরো কিছু তাদের বিভিন্ন ধরনের মেটাবলিক ডিজিজ থাকলে, অথবা তাদের এন্ডোক্রাইন রিলেটেড ডিজিজ থাকলে, মেডিকেল ডিসঅর্ডার থাকলে, যে বড় ধরনের কোনো অপারেশন হয়েছে, ইসকেমিক হার্ট ডিজিজ বা কার্ডিয়াক বা কিডনি কোনো সমস্যা আছে, সেসব ক্ষেত্রে আমাদেরকে রেসপেক্টিভ ডক্টরের কাছে পাঠাতে হবে। ওনারা তাকে চিকিৎসা দিবেন। এবং মেল ফার্টিলিটিতে গাইনোকোলজিস্টের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইউরোলজিস্ট। আমরা সাধারণত কম্বাইন্ড ভাবেই চিকিৎসা দিয়ে থাকি, কারণ অনেক ক্ষেত্রেই আইভিএফ ইক্সি না করেও ছোটখাটো ভেরিকোসিল অথবা ছোট ছোট কিছু অসুখ থাকে পুরুষ বন্ধ্যাত্বে, সেই অসুখগুলো অনেক সময় অপারেশনের মাধ্যমে রিকভার করা সম্ভব। যদি আমরা তাকে প্রথমেই আমরা গাইনোকোলজিস্ট দেখার সাথে সাথে যদি আমরা পুরুষ বন্ধ্যাত্ব আইডেন্টিফাই করি, ইউরোলজিস্ট কারো পরামর্শ নেই, তখন চিকিৎসাটা ভালো হয়। আর পুরুষ বন্ধ্যাত্ব আইডেন্টিফাই করার প্রথম টেস্টই হচ্ছে সিমেন অ্যানালিসিসে অনেক কিছু বলে দেয়। সিমেন অ্যানালিসিসের রিপোর্টের ভিত্তিতেই আমরা তাকে হরমোন টেস্ট করতে হবে, নাকি আলট্রাসাউন্ড করে তার অবস্ট্রাকশন আছে কিনা দেখতে হবে, বা ফার্দার কি কি টেস্ট করতে হবে। আরো সূক্ষ্ম কিছু টেস্ট আছে, যখন আমরা অতিরিক্ত দেখি যে সিমেন অ্যানালিসিসের রিপোর্ট অনেক খারাপ আসে,
তখন আমরা স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন টেস্ট, আরো কিছু স্পার্ম ফাংশন টেস্ট আছে, সেগুলো করে দেখতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে, পুরুষ বন্ধাত্ব আমরা কখনোই একা ডিল করবো না, আমরা ইউরোলজিস্ট অথবা রেসপেক্টিভ এন্ডোক্রাইনোলজিস্টের হেল্প নিই। ধন্যবাদ।